নমস্কার। এই অবগাহন সাহিত্য পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বছরের দ্বিতীয় দিন। আমরা কালও একটি অনুষ্ঠান করেছিলাম সুধীর চক্রবর্তী স্মরণে। আজকে অবগাহন সাহিত্য পত্রিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। গুরুত্বপূর্ণ দিন তার প্রথম কারণ হলো যে আমরা যে বক্তৃতা পর্বের আয়োজন করেছি, আপনারা প্রত্যেকে জানেন যে তত্ত্ববিশ্ব পরিক্রমা সিরিজ বক্তৃতা। এই পর্বের আজকে শুভ সূচনা করবেন প্রফেসর তপোধীর ভট্টাচার্য। আসলে স্যারের নামের সঙ্গে আপনারা প্রত্যেকে জানেন যে তত্ত্ব এবং তত্ত্বের নির্মাণের যে নানাবিধ প্রকল্প, সেই প্রকল্পের সঙ্গে কিন্তু তপোধীর ভট্টাচার্যের যে অবদান, তার যে গুরুত্ব, আমার মনে হয় যে শুধু শুধু শুধুমাত্র আলোচনা নয়, তত্ত্ববিশ্ব পরিক্রমা সিরিজ বক্তৃতা নয়, অধ্যাপক তপোধীর ভট্টাচার্য যে 40 থেকে 45 বছরে তার যে নিরন্তর পরিশ্রমের এবং অনুশাসনের ভেতর দিয়ে তিনি তত্ত্ব এবং তত্ত্বের যে প্রায়োগিক দিক নিয়ে যে নিরন্তর গবেষণা করেছেন, এবং আমাদের মতো যারা একেবারেই আমরা 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 তথ্য সংগ্রহ করব নাকি তত্ত্ব বুঝব, তার অথই জলে ভেসে বেড়াই, তাদের কোথাও আহ, আহ, তাদের কোথাও নির্মাণের ক্ষেত্র আমরা আমরা স্যারের বই পড়ে জেনেছি। আমার আমার মনে হয় যে শুধুমাত্র তত্ত্ববিশ্ব পরিক্রমার আলোচনা নয়, এটা তপোধীর ভট্টাচার্যের যে কাজ, তার প্রতিও কিন্তু আমাদের একটি ট্রিবিউট বলা যায়। এবং সেই সঙ্গে সঙ্গে স্যার বলতে আমাদের আলোচনায় বলবেন যে আমরা শুধুমাত্র বাংলা সাহিত্যের এবং বাংলা সাহিত্যের নির্মাণে যে সমস্ত আমরা আমরা তত্ত্বের আলোচনা দেখেছি, স্যারের বিভিন্ন গ্রন্থেও তার পরিচিতি আছে, তার বাইরেও সংস্কৃতির এবং দর্শন ও নানাবিধ ক্ষেত্রে আমরা আমরা শিরোনামে পরবর্তীকালে বিজ্ঞাপনে আমরা আমরা প্রচার করব সে কথা, যে আমরা সমাজতত্ত্বের বিভিন্ন দিক, মনস্তত্ত্বের নানাবিধ দিক এবং প্রাচ্য এবং পাশ্চাত্যের যে তত্ত্বমালা রয়েছে, তার শিরোনামের বক্তৃতা পর্বেরও কিন্তু আমরা আয়োজন করব। আমি খুব বেশি কথা বলবো না। আমরা আমরা সরাসরি আজকের যে সূচক বক্তৃতা, যে বক্তৃতা পর্বের আমরা নাম রেখেছিলাম এই অবগাহন তত্ত্ববিশ্ব পরিক্রমা, এবং স্যারের যে আলোচনার বিষয় তার শিরোনাম আমরা রেখেছিলাম যে তত্ত্ববিশ্ব পরিক্রমা গভীরতম অনুসন্ধানের প্রকল্পে। সেই গভীরতায় কিন্তু আমরা প্রবেশ করব। আমরা আমাদের সঙ্গে এতদিন যারা অবগাহনের দর্শক ছিলেন, আমি আশা করি যে এই যে ধারাবাহিক বক্তৃতা পর্ব, তার আপনাদের সকলের শুভকামনা আমরা পাবো। আমি সরাসরি এবার স্যারকে অনুরোধ করছি যে স্যার আপনি আপনার মতো করে আমাদের অনুষ্ঠানের সূচনা করুন। স্যার। ধন্যবাদ অরিন্দ্রজিৎ। এই অবগাহন পত্রিকার সঙ্গে যারাই যুক্ত তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। এমন একটা বিষয় নিয়ে তারা এই বক্তৃতামালার আয়োজন করেছেন যেটা বহুদিন থেকেই খুব জরুরি কৃত্য বলে বিদ্বজ্জনের মধ্যে এবং সাধারণ পাঠকদের মধ্যে স্বীকৃত। আমরা তো আসলে প্রত্যেকেই জিজ্ঞাসু, আমরা প্রত্যেকেই জানতে চাই, এবং জানার মজাই হচ্ছে এইখানে যে যত মনে করি যে জেনেছি, ততই বুঝি যে আসলে জানা হয়নি কিছুই। এটা আমাকে মনে করিয়ে দেয় উপনিষদের একটি বিখ্যাত উচ্চারণকে। প্রথম একটু সংস্কৃত করেই বলি। অবিজ্ঞাতং
বিজানতাম বিজ্ঞাতম অভিজানতাম। মানে যারা মনে করে যে তারা জেনেছে, তারা আসলে কিছুই জানে না। আর যারা মনে করে যে তারা জানে না কিছুই, তারাই হয়তো একটু একটু জানতে শিখেছে। তো জানার তো শেষ নেই, এবং প্রণালীবদ্ধভাবে শুরু করতে হয় কোনো একটা বিন্দু থেকে। কিন্তু যখন শুরু করছি কোনো একটি বিন্দু থেকে, আমাদের স্থির করে নিতে হয় যে আমার ভাবনার পরিধিটা কত দূর ব্যাপ্ত হবে, কতটা গভীরে যেতে পারবো আমরা সবাই। ব্যাপ্তি এবং গভীরতা দুটোই তো চাই। কারণ শিকড়ের সন্ধান যদি ভালোভাবে না করি, তাহলে ওই ঊর্ধ্ব গগনে তারাগুলি মেলি অঙ্গুলি আছে না, রবীন্দ্রনাথের বিখ্যাত পংক্তি, যে সবসময় আমাদের আহ্বান জানায় যে অসীমের বার্তা নিয়ে এসেছি, এসো সীমা থেকে অসীমের দিকে যাত্রা করো। না জানা থেকে বা অজানা থেকে সম্পূর্ণ জানা তো পৌঁছানো অসম্ভব এক জীবনে, কিন্তু অন্তত কিছুটা জানার ক্ষেত্রেও তো আমরা যেতে পারি, বেশ কিছুটা দূর পথ অতিবাহন করতে পারি। কথা হচ্ছে যে ওই যে বলেছি প্রণালীবদ্ধ শব্দটি, মানে ইংরেজি করে বললে সিস্টেমেটিক্যালি, এটা ভীষণ জরুরি। কেননা এলোমেলো ভাবে এগোলে কিছুই লাভ হয় না। তো আজকে আমরা যে তত্ত্ব বিশ্ব পরিক্রমা করব, সেটার প্রথমেই একটা কথা জানিয়ে রাখি, যে যখনই বলছি তত্ত্ব বিশ্ব, তত্ত্বের দুনিয়া, তত্ত্বের ভুবন, তত্ত্বের জগৎ, তখন সঙ্গে সঙ্গে কিন্তু এটা স্থির হয়ে যাচ্ছে যেটা প্রয়োগের জগৎ আছে, এটা প্রয়োগের ভুবন আছে, একটা প্রয়োগের পৃথিবী আছে। কেননা কাঁঠালের আমসত্ব যেমন হয় না, তেমনি তত্ত্ব আছে অথচ প্রয়োগ নেই, সেটা তেমনি অসম্ভব, অ্যাবসার্ডই বলা ভালো। তার মানে আমি যখনই তত্ত্ব বিশ্বের খোঁজ করছি, তখনই আমি কিন্তু তার সঙ্গে সম্পৃক্ত যে প্রয়োগের পৃথিবী, তাকেও আমি খুঁজতেই হবে আমাকে। কথা হচ্ছে ওই যে বলেছি প্রণালীবদ্ধ ভাবে। তো আমি যদি না জানি যে আমি কি দেখব, তাহলে আমার লক্ষ্যটা তো নিশ্চিত হয়ে পড়বে, নয় কি? তো সেই জন্যে দেখাটা খুব গুরুত্বপূর্ণ। মুশকিল হচ্ছে এইখানে যে আমরা প্রায় অধিকাংশ ক্ষেত্রেই আমরা তাকিয়ে থাকি, কিন্তু দেখি না। ইংরেজিতে লুক এবং সি, এই দুটো ক্রিয়াপদের মধ্যে যে তফাৎ, স্পষ্টতই আমি তাকানো এবং দেখার মধ্যে সেই তফাৎটুকু মনে রাখতে চাইছি। হয় কি যে আমরা যারা সাহিত্যের পাঠ নিই, দর্শনের পাঠ নিই, সমাজবিদ্যার পাঠ নিই, ইতিহাসের পাঠ নিই, বা অরিন্দ্রজির একটু আগে মনস্তত্ত্ব, নন্দন ইত্যাদিও উচ্চারণ করেছে, অর্থাৎ আমাদের বিদ্যায়তনিক চর্চায় আমরা যে শাখায় বা প্রশাখায় আমরা যেতে চাই না কেন, আমাকে তো জেনে নিতে হবে যে আমি দেখবটা কি, কিভাবে দেখব, কিভাবে এবং কি, এটা দেখব। শুধু কি প্রশ্নের উত্তর পেলেই অবশ্য হচ্ছে না সবকিছু। মাঝে মাঝে এটাও তো ভাবতে হয় যে আমি দেখব কেন, কি দেখব, এটা একটা কথা, কিভাবে দেখব সেটা আরেকটা কথা। কিন্তু এর থেকেও তো গোড়ার কথা হচ্ছে আমি কেন দেখব? না দেখলেও তো পারি, না দেখলে কি চলে আমার? তাহলে আমার দৃষ্টি আছে কিসের জন্য? এবং দেখব যে, মানে এই পৃথিবীটাকে দেখব, এটাকে জার্মান ভাষায় পণ্ডিতেরা প্রথম বলেছিলেন
সেই 18 শতকের শেষ দিকেই, বিশেষভাবে 19 শতকে, যে ভেল্টানশাউং কথাটার বাংলা সোজাসুজি মানে হচ্ছে বিশ্ববিখ্যাত, ইংরেজি করে বললে ওয়ার্ল্ড ভিউ। অর্থাৎ আমার একটা বিশ্ববিখ্যাত থাকা চাই, পৃথিবীকে দেখার একটা নিজস্ব ধরনটা রপ্ত করে নেওয়া চাই। কেননা এই বিশ্ববিখ্যাত যদি না থাকে কারোর, তাহলে কোনো সৃষ্টিশীল শিল্পী বা সাহিত্যিক বা দার্শনিক, এমনকি ঐতিহাসিক বা সমাজতত্ত্ববিদ, কারোরই কাজের মৌলিকতা পরিমাপ করা যাবে না। সেটা অসম্ভব। কেন অসম্ভব? কারণ বিশ্ববিখ্যাত ছাড়া প্রণালীবদ্ধ চিন্তাও সম্ভব নয়, সৃষ্টিও সম্ভব নয়। বিভিন্ন উৎস থেকে কত উপাদানই তো আমরা সংগ্রহ করছি প্রতিনিয়ত, জেনে বা না জেনে। এবং যত সংগ্রহ করছি তার উপরই নির্ভর করবে আমার সৃষ্টি কোন পথ ধরে এগোবে, আমাদের মনন কোন পথ ধরে এগোবে। দুটোই দরকার নিশ্চয়। কেন দরকার? কারণ আমি একটা আমরা একটা তাৎপর্যে পৌঁছাতে চাইছি, একটা সিগনিফিকেশন বলে ইংরেজিতে, এটা পৌঁছাতে চাইছি। এটা নিয়ে আরো অনেক কথা বলা যেত, কিন্তু আপাতত আমার কথাটা আমি এখানে থামিয়ে দিচ্ছি। মানে এক কথায়, আমরা যে কোনো বই পড়ি, কোনো গান শুনি, কোনো ছবি দেখি, কোনো ভাস্কর্যের বুঁদ হয়ে থাকি, এর কারণ এর মধ্যে আমরা জীবনের, জগতের, সৃষ্টির, মননের কোনো না কোনো তাৎপর্য খুঁজে পাই। এই যে তাৎপর্য খুঁজে পাওয়ার বিদ্যা, সেটাকে আমি বাংলা করেছি একটা তাৎপর্য প্রতীতিবিদ্যা বলতে পারি। গত শতকে অর্থাৎ 20 শতকে এমন একজন অসামান্য তত্ত্বগুরু জন্মেছিলেন জার্মানিতে, এবং তার আয়ুষ্কাল ছিল সুদীর্ঘ। 102 বছর বেঁচে ছিলেন তিনি। 2002 সালে তার জীবনান্ত হয়। তিনি আমাদের প্রথম প্রণালীবদ্ধভাবে, এর আগে অনেকে ছিলেন, আমি তার মধ্যে যাব না আপাতত, তাৎপর্য প্রতীতিবিদ্যা, যে তাৎপর্যের কথা আমি এতক্ষণ বলতে চাইছি, আমার তত্ত্ব বলুন, তত্ত্বের সঙ্গে প্রয়োগের যুগলবন্দি বলুন, এই সব কিছুর পেছনেই আছে তাৎপর্যের প্রতীতি। মানে ইংরেজি করে বললে পরিভাষা তো ব্যবহার করতেই হয়, তাত্ত্বিক চিন্তায় কিন্তু এছাড়া একটাও এগোবার উপায় নেই, সেটাকে বলে হেরমেনিউটিক্স। তাহলে এই যে হেরমেনিউটিক্স, এই যে তাৎপর্য প্রতীতির বিদ্যা, তার মধ্যে বিশ্ববিখ্যাত, আর এবার আরেকটা কথা বলছি, ভাবাদর্শ, আইডিওলজি, তার যুগলবন্দি নিয়ামক ভূমিকা নিয়ে থাকে। বড় সূক্ষ্ম, বা সূক্ষ্মাতে সূক্ষ্মই বলা ভালো, নিরবচ্ছিন্ন এই বিশ্ববিখ্যাত ভাবাদর্শের ডায়ালগ বা দ্বিরালাপ বা দ্বিবাচনিকতা, এবং এই বিশ্ববিখ্যাত এবং ভাবাদর্শের যে নানা ধরনের দ্বিবাচনিকতা, তার উপরে তাদের পরিশীলনে কত রকম ভাববীজ জন্ম নিচ্ছে মানুষের পৃথিবীতে, অঙ্কুরিত হচ্ছে ক্রমাগত, বিকশিত হচ্ছে ক্রমশ, এবং তারপর একটা সময় আসছে যখন তারা স্বাতন্ত্র্যে প্রতিষ্ঠিত হচ্ছে। দর্শনের যে বিদ্যায় আপনি পরিক্রমা করুন, সমাজবিদ্যার যে শাখায় বা প্রশাখায় আপনি সঞ্চরণ করুন, সাহিত্যের এবং নন্দনের যে জিজ্ঞাসাই আপনার কাছে বড় হয়ে উঠুক, ওই ভাবাদর্শ আর বিশ্ববিখ্যাত যুগলবন্দি ছাড়া, তাদের দ্বিবাচনিকতা ছাড়া, তাদের ডায়ালগ ছাড়া এটা অসম্ভব। তো এই জন্যে এবার বোধহয় তার পরবর্তী কথাটা বলা যেতে পারে, যদি আমি শুরুতে সেটা বলতে পারতাম, তা না করে এখনই করছি। এই যে ধরুন তত্ত্ব
শব্দটি, ইংরেজিতে থিওরি। তো ইংরেজিটা আগে একটু দেখি, তারপর আমাদের যেটা সংস্কৃত থেকে প্রাপ্ত যে তত্ত্ব তাকেও একটু না হয় বোঝার চেষ্টা করব। তো থিওরির পেছনে আছে গ্রিক ক্রিয়াপদ থিয়া। থিয়া মানে হচ্ছে দেখা। এই দেখুন না, জ্যামিতির যে উপপাদ্য এবং সম্পাদ্য, আমরা যখন ছোট ছিলাম আমরা কেউ কেউ হয়তো নাকের জলে চোখের জলে একাকার হয়েছি। সম্পাদ্য আর উপপাদ্যকে নিয়ে ভারী মুশকিল হয়। সেটাকে ইংরেজি নাম কি জানেন তো সবাই? থিওরেম। তো থিওরেমের পেছনে সেই একই থিয়া, ক্রিয়া। মনে করুন আমাদের মাস্টারমশাই বা দিদিমণিরা যখন ব্ল্যাকবোর্ড ছিল তো আমাদের আমলে, এঁকে দিতেন, দেখো এ বি সি একটা ত্রিভুজ, দেখো এ বি সি ডি একটা চতুর্ভুজ। তো আমাকে তো দেখতে হচ্ছে আগে না, যে ত্রিভুজটা দেখতে কেমন, আয়তক্ষেত্রই বা কি, বর্গক্ষেত্রই বা কি, চতুর্ভুজ বলতে কি বুঝবো। তার মানে আগে আমাকে দেখে নিতে হচ্ছে সেই থিয়া। এবার দেখুন, এই থিয়া আছে থিয়েটারে। এটা আর তো বাংলা কাউকে করে দিতে হবে না। থিয়েটার, যে নানা স্পেকটেকল, যা দৃশ্য প্রপঞ্চ আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে, জীবনে যেমন হয় আর কি, দৃশ্য প্রপঞ্চ, দৃশ্যের পর দৃশ্য, দৃশ্যান্তরে যাওয়া, ভাব থেকে ভাবান্তরে যাওয়া, পর্ব থেকে পর্বান্তরে যাওয়া, এই সবই তো ধরুন ওই থিয়েটারেরই একটা প্রপঞ্চ। তার মধ্যে সেই থিয়া ক্রিয়াপদ। তো ওই থিওরির মধ্যে তাহলে দেখা, এই জন্য একটু আগে বলছিলাম না যে তাকানো এক জিনিস, দেখা সম্পূর্ণ অন্য। ইংরেজি করে বললে আই মে লুক এট সামথিং, that does not guarantee that I am seeing the thing which I am observing right now. আমাকে তো দ্রষ্টা, দর্শক তো হতেই হবে, কিন্তু দর্শক আর দ্রষ্টার পেছনে একটা বিশাল বড় তফাৎ আছে। দুটোই তো সংস্কৃত দৃশ ধাতু থেকে আজ এসেছে, নিষ্পন্ন হয়েছে, আপনারা জানেন। দর্শক মানে এমনি দেখছে আর কি, বুঝতে পারে নাও বুঝতে পারে, কিন্তু দ্রষ্টা মানে একটা বিশেষ গুণ তার অধিকারে আছে। সে একেবারে বাইরেও যেমন তার দৃষ্টি চলে, অন্তরেও সে তার সেই দৃষ্টি চলে। যখন বাইরের দেখার ভেতরের দেখার সমন্বয় হয়, তখনই তো দৃষ্টি প্রকৃতপক্ষে লক্ষ্যভেদী হয়ে থাকে। সুতরাং তত্ত্বের মধ্যে একটা দৃষ্টি থাকেই থাকে। তত্ত্ব মানে হচ্ছে তত্ত্ব দৃষ্টি, যাকে অনেক কষ্টে রপ্ত করে নিতে হয়। সত্যি, এটা এমন না যে যেভাবে ধরুন আমরা একটা অবসর যাপন করার জন্য একটা উপন্যাস হাতে তুলে নিলাম, কি একটি কবিতার বই হাতে তুলে নিলাম, কিংবা একটা নাট্যকৃতিও হতে পারে, বা কেউ কেউ যারা একটু শক্ত মনের মানুষ তারা হয়তো একটা প্রবন্ধ কৃতিও হাতে তুলে নিতে পারেন। সেটা তো তার ইচ্ছে, কিন্তু তার মধ্যে একটা পরিশীলনের ব্যাপার আছে তো নাকি? তো এই নিয়মিত পরিশীলনের মধ্য দিয়ে যেটাকে রপ্ত করে নেওয়া যায়, এটাকে সংস্কৃত, আমি তো সংস্কৃতেরও ছাত্র ছিলাম। তো সংস্কৃততে আমরা যেটাকে অভ্যাসকে আমরা এখন হেবিট বলে ধরে নিই, সংস্কৃততে কিন্তু মূল অভ্যাস কথাটার মানে হচ্ছে যেটা বারবার পুনরাবৃত্তি করতে হয়, রপ্ত করে নিতে হয়, অভ্যস্ত হয়ে যেতে হয়। এটা হচ্ছে অভ্যাস, মানে বারবার পড়া, বারবার বোঝার চেষ্টা করা, তবেই গিয়ে অভ্যাসে আসি আমরা। আর অভ্যাসের বাইরেই কিন্তু আশ্চর্য তার দোতনা নিয়ে অপেক্ষা করে থাকে। অভ্যাস এড়ানো যাবে না, কিন্তু অভ্যাসের মধ্যে রুদ্ধ থাকলেও চলবে না। অভ্যাসকে যখন আমি একটা বন্দিশালা বলে বুঝে নেব, আমরা সবাই বুঝে নেব, তখনই কিন্তু আমরা আশ্চর্যের দীপ্তি আমাদের মধ্যে সঞ্চারিত হবে, অর্থাৎ আমাদের দৃষ্টিতে সঞ্চারিত হবে। এবং যখন হবে তখন তাকে বলবো তত্ত্বদৃষ্টি। আবার দেখুন, কান টানলে যেমন মাথা আসে, তেমনি তত্ত্বদৃষ্টি যখন বলছি, তখন কিন্তু আগে থেকে দুটো ব্যাপার একেবারে ফয়সালা হয়ে যাওয়া প্রয়োজন। সেটা কি? যেটা একটু আগে বলছিলাম,
যে একটা ডানায় তো পাখি উঠতে পারে না, তার দুটো ডানা চাই। একটা ডানা যদি হয় তার বিশ্ববিখ্যাত, তো আরেকটা হচ্ছে তার ভাবাদর্শ, তার ভালো মন্দের বোধ, তার নৈতিকতার বোধ। আমি পাপ পুণ্যের সব আমি ব্যবহার করছি না আপাতত, এটা দরকার নেই এই মুহূর্তে। কিন্তু ওই কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা শ্রেয়, কোনটা তত শ্রেয় নয়, এই বোধটা তো থাকা দরকার। তো সেই বোধটা পাবো থেকে? পাবো ভাবাদর্শের পরিশীলন থেকে। আর ভাবাদর্শ তো ইতিহাস নিরপেক্ষ নয়। এমন নয় যে আকাশ থেকে পড়লো একদিন সহসা। সেটাকে ওই যে বলেছি অভ্যাস, বারবার পুনরাবৃত্ত যা হয়, যা সেই পরিশীলনের মধ্য দিয়ে তাকে রপ্ত করে নিতে হয়। আর যখন তা রপ্ত করে নিই আমরা, তখনই আমরা গভীরে পৌঁছই, তখনই আমরা ব্যাপকতারও সন্ধান পেয়ে যাই। এই ব্যাপ্তিও থাকবে, গভীরতাও থাকবে, দুটোই দরকার আমাদের সবার দরকার। তো তত্ত্বের পাঠ মানে তাহলে ভাবাদর্শের পাঠ, তত্ত্বের পাঠ মানে তাহলে বিশ্ববিখ্যাত পাঠ। আর এই সূত্রে যেহেতু কোনো কিছুই ইতিহাস নিরপেক্ষ নয়, এবং ইতিহাসও আবার সমাজ নিরপেক্ষ নয়, তো দেখুন এক সূত্রে আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন। আর ওই যে আপনার একটা বিশেষ ধরন দেখার, সেই দেখার ধরনের মধ্যেই একটা নান্দনিকতা, একটা এস্থেটিক্স প্রচ্ছন্ন আছে, থাকবেই। কোনটা সুন্দর আর কোনটা অসুন্দর, এই যে আপনারা কেউ কেউ শুনছেন আমার কথা, আমাদের সবার প্রতীতি বা আমাদের সবার বোধ কি এই ব্যাপারে এক নাও হতে পারে। গোলাপকে দেখে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তারপরে একজন কেউ দেখবে তো, শুধু তাকিয়ে থাকলে তো চলবে না। একজন কেউ দেখছে, তো তার কাছে গোলাপটা বেশি সুন্দর। কেউ বলবেন না, আমার গোলাপের চেয়েও বেশি ভালো লাগে আমার গন্ধরাজ দেখতে। তো সে তার রুচির ব্যাপার তার, এবং শুধুই রুচির ব্যাপার নয়, তার মধ্যে প্রচ্ছন্ন থাকে। সে সেটা জন্মসূত্রে মানে তার সাংস্কৃতিক পরম্পরার সূত্রে নিয়ে এসেছে, নাকি কারোর কাছ থেকে অর্জন করেছে। আমাদের সেই চর্যাপদের আমলে আমাদের বাংলা সাহিত্যের যেটা একেবারে শুরু হলো যেখানে, সেখানে আছে না একটা কথা, গুরু পুচ্ছিও জান, অর্থাৎ গুরুকে জিজ্ঞেস করেই জানতে হয়। এখানে গুরু বলতে প্রচলিত অর্থে গুরু না, গুরু মানে হচ্ছেন আচার্য, যিনি আচরণের মধ্য দিয়ে শেখান। ঠিক যে বলে কয়ে শেখান তা নয়, সব সব সময় কিচ্ছু না বলে কয়েও নিঃশব্দেও তিনি শেখাতে পারেন। আমার সৌভাগ্য যে আমি এইরকম একজন আচার্যার সন্ধান পেয়েছিলাম। গত বছর যে হতচ্ছাড়া বছরটা আমরা পার হয়ে এলাম, 2020, তার মে মাসে তার শতবর্ষ পূর্তি হলো। আমি আচার্য সুকুমারী ভট্টাচার্যের কথা বলছি। তিনি আমাকে তার কথা একটু, বেশিক্ষণ না, একটু বলেনি। তিনি বলেছিলেন যে তপোধীর, তুমি যাই পড়াশোনা করো, যে বিষয়েই তুমি সন্ধান করো, মনে রাখবে নিজের জায়গায় তোমাকে অপ্রতিদ্বন্দ্বী হতে হবে, অপরাজেয় হতে হবে। আমি হতে পারিনি, সেটা আমার অক্ষমতা, কিন্তু তাতে তো আর গুরুবাক্য নিষ্ফল হয়ে যায় না, ব্যর্থ হয়ে তো যায় না। তার মানে মূল কথাটা দিদি কি বলতে চাইছিলেন, তুমি যাই, আমরা যে যাই পড়াশোনা করি না কেন, আমাকে, আমাদের সবাইকে প্রণালীবদ্ধভাবে এগিয়ে যেতে হবে বিশ্ববিখ্যাত দ্বারা সঞ্চালিত হয়ে এবং ভাবাদর্শের দ্বারা প্রাণিত হয়ে। নইলে সুন্দর কি, অসুন্দরী বা কি, উচিত কি, অনুচিতই বা কি,
বুঝবো কি করে? তো এই জন্যই আমি বলছিলাম যে এই গুরুবাক্য ব্যর্থ হওয়ার নয়। তো আজকে আমরা যে তত্ত্ববিদ্যা পরিক্রমার সূচনা করলাম, এরপরেও আরো অনেকে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবেন। আমি যেটা অরিন্দ্রজিৎকে প্রথম বলেছিলাম, দেখো এটা তো সমুদ্র, এবং সমুদ্রের মধ্যে আমি আসলে ওই কালিদাসকে অনুসরণ করে বলি, একটা ভেলা নিয়ে সমুদ্র পার হতে চাইছি। রঘুবংশের একটা বিখ্যাত শ্লোক আপনাদের শুনিয়ে দিই কালিদাসের, আশা করি সংস্কৃত শুনতে আপনাদের খুব একটা খারাপ লাগবে না। যে তিতীর্ষু দুস্তরং মোহাদ উড়ুপেনাস্মি সাগরম। এর আগে একটা পংক্তি আছে, সেটা আমি বলিনি, মন্দ কবি যশ প্রার্থী ইত্যাদি, পরে এই অংশটাই আমার দরকার। তিতীর্ষু দুস্তরং মোহাদ উড়ুপেনাস্মি সাগরম, যেটাই বাংলা করে একটু আগে বলেছি, যে একটা ভেলা দিয়ে সাগর পার হওয়ার চেষ্টা যেমন আহ, আহ, বলা যায় ব্যর্থ হওয়ার মতো, তো আমিও হয়তো একটা ভেলা দিয়ে তত্ত্বের সাগর পাড়ি দিতে চাইছি। পারি না, আমি কয়েকটা ডুব দিয়ে আসতে চাইছি। ভরসা করছি আপনারাও তাতে ডুব দেওয়ার একটা প্রেরণা হয়তো বা পাবেন। আরেকটা কথা বলা দরকার এবার, যে সময় তো পাল্টে যাচ্ছে প্রতিনিয়ত। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে আমাদের বোধ, বোধের ব্যাকরণ, বোধের জ্যামিতি, সমস্তই পাল্টে যাচ্ছে। আর আমরা চাই বা না চাই, সংস্কৃত পণ্ডিতরা যাকে বলতেন পূর্বপক্ষ এবং উত্তরপক্ষ, অর্থাৎ কোনো সত্যে পৌঁছতে গেলে আগে কিছু প্রশ্নমালা তৈরি হয়েই যায় ভেতরে, আর সেই সব প্রশ্নের প্রত্যুত্তর খুঁজতে খুঁজতে, কখন খুঁজতে পারি প্রত্যুত্তর? যখন আমি প্রত্যুত্তর যোগ্যতা, মিখাইল বাখতিন এটাকে বলেছেন আনসারেবিলিটি, যখন প্রত্যুত্তর যোগ্যতা অর্জন করি, তখনই আমি কিন্তু, আমরা সবাই কিন্তু ওই নিরন্তর উচ্চারিত যে প্রশ্নমালা আমাদের জীবন, সেই জীবনের তাৎপর্যও বুঝতে পারি। তো বুঝতে বুঝতে সময়ে যত পেরিয়ে যায়, টের পাই হয়তোবা আমরা কেউ কেউ যখন শুরু করেছিলাম তখন পৃথিবীটা ছিল একরকম। পৃথিবী তো একটা বিন্দুতে স্থির থাকে না, কোনোভাবেই থাকে না, ভালো মন্দ মিশিয়ে বড় তো পাল্টে যাচ্ছে সবকিছু। তো তার সঙ্গে আমার বিশ্ববিখ্যা মাঝে মাঝে পাল্টাবে, পাল্টাতেই পারে। এবং আমি যাকে তাৎপর্য বলে ভেবেছিলাম, সেটাও হয়তো আর আগের জায়গায় থাকছে না, না থাকুক, কিন্তু আমার যে দেখার চোখ এবং আমার যে প্রত্যুত্তর যোগ্যতা অর্জনের যে সামর্থ্য, সে তো আমরা অস্বীকার করতে পারি না। এই সামর্থ্যটা তো সামর্থ্যের জায়গাতেই থাকে। আসলে শিক্ষানবিশির শেষ হয় না, এর সঙ্গে বয়সের কোনো সম্পর্ক নেই। আমি যখন প্রথম তত্ত্ববিশ্বে কিছু সাঁতার দিতে চেয়েছি, তখনই আমার সামনে এটা প্রতিভাত হয়ে গিয়েছিল, আমি আসলে একটা অনন্ত পরিসরের মুখোমুখি এই মুহূর্তে। তো জীবনের সবকিছু হয়তো অর্জনীয় নয়, কিন্তু তা না হোক, কিন্তু একটা বোধ তো থাকে যে প্রণালীবদ্ধ ভাবে যদি এগিয়ে যাই, তাহলে গোটা সাগর পরিক্রমা যদি নাই বা করি, কিন্তু সাগরের ভেতরে থাকা কিছু রত্নরাজির তো সন্ধান পাবো, এবং পাওয়া যায়। যদি পাই তাহলে কি হবে বলুন তো? আমরা যখন উপন্যাস পড়ব, কোনো আখ্যান পড়ব,
আমরা যখন কোনো কবিতা পড়ব, আমরা যখন কোনো ছবি দেখব, আমরা যখন কোনো ভাস্কর্যের সামনে নিমগ্ন হব দর্শক হিসেবে, কিংবা কোনো নাট্যকৃতির মুখোমুখি হব, আমি তো মানুষ একটাই। তো আমার ভেতরে যে তাৎপর্য প্রতীতির খোঁজটা, সেটা তো তখন চলিষ্ণু হয়ে উঠবে, সেটা তখন সতর্ক হয়ে উঠবে। এবং এই সতর্কতা এবং চলিষ্ণুতা, এই দুটোই আমার দরকার তত্ত্ব অনুসন্ধানের জন্য। এবং তবেই আমরা বুঝব যে তত্ত্বটা নেহাত ব্যাকরণের ব্যাপার নয়, তত্ত্বটা কিন্তু মূলত একটা নান্দনিক প্রক্রিয়া। হ্যাঁ, পৃথিবী জটিলতর এখন, 2020 সাল সেটা বারবার আমাদের দেখিয়ে গেছে। যখন মৃত্যু এসে কড়া নেড়েছে, যখন পৃথিবীর নানা দেশে রাষ্ট্রপ্রধানেরা আততায়ীর ভূমিকা নিয়েছেন, সেই সময় বুঝতে পারি যে পৌর সমাজ এবং রাজনৈতিক সমাজ, তার যে দ্বন্দ্ব আগেও ছিল, আমাদের পরেও থাকবে, কিন্তু সেটা এখন অত্যন্ত গ্রন্থিল হয়ে পড়েছে। এবং ওই যে সত্য মিথ্যার একটা প্রসঙ্গ তো থাকে। তত্ত্ব কি, এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন। তবু আপাতত বলতে পারি, তত্ত্ব মানে হচ্ছে সত্যের সুনির্দিষ্ট খোঁজ। এই খোঁজটুকু ছাড়লে চলবে। তো 2020 সাল এবং তার আগের অনেক বছরই হয়তো, কিন্তু বিশেষ করে 2020 সাল তো সবে পার হয়ে এলাম দুদিন আগে। তো সেটা তো আমাদের মনে মানব বিশ্ব সম্পর্কেই তো অনেক প্রশ্ন জাগিয়ে দিয়েছে। আজকে এটা নিয়ে আমি বেশি কথা বলবো না, তাহলে অন্যদিকে চলে যাব। কিন্তু আমার, জানেন তো, আমার কিন্তু আমাদের সবার প্রিয় কবি জীবনানন্দকেই মনে পড়ে এখন। জীবনানন্দ তার শ্রেষ্ঠ কবিতায় 1947 নামে যে দীর্ঘ কবিতাটি লিখেছিলেন, তার কয়েকটি পংক্তি আপনাদের শোনাতে ইচ্ছে করছে। কারণ আমি চারদিকে এখন দেখতে পাই বড় বেশি আঁধি, বড় বেশি সত্যভ্রম এবং মিথ্যার আস্ফালন। তাই আবার আমার জীবনানন্দকেই মনে পড়ে। আজকে অস্পষ্ট সব, ভালো করে কথা ভাবা এখন কঠিন। অন্ধকারে অর্ধসত্য সকলকে জানিয়ে দেবার নিয়ম এখন আছে। তারপর একা অন্ধকারে বাকি সত্য আঁচ করে নেওয়ার রেওয়াজ রয়ে গেছে। সকলেই আর চোখে সকলকে দেখে। থাকুক, তবু জীবনানন্দই তো আমাদের শিখিয়েছেন যে আলো আছে কেবল আলোর আবিষ্কারে। তো যতই আঁধি থাকুক, যতই অন্ধকার থাকুক, তত্ত্ব বিশ্ব পরিক্রমা করে আর কিছু না হোক, ওই আঁধি এবং অন্ধকারের পরে নব নব যাত্রীদের সাথে, জীবনানন্দের শব্দ একটু ব্যবহার করলাম, প্রাণলোক যাত্রী লিখেছেন জীবনানন্দ, তাদের ভিড়ে তো আমরাও মিশে যেতে পারি। এবং মিশে যাব কেন? কারণ আমরা প্রত্যেকে, জানি বা না জানি, আমরা প্রত্যেকেই অনুসন্ধানী, আমরা প্রত্যেকেই সন্ধান করছি। এবং সময় সন্ধানটাকেই চিনে নেওয়াটা ভীষণ জরুরি হয়ে পড়ে। তো একটু আগে যেসব কথা আমি বলছিলাম নানা প্রসঙ্গে, যে তত্ত্ব মানে যেভাবেই আপনি ব্যাখ্যা করুন, মূল কথা হচ্ছে গিয়ে বিশেষভাবে দেখা। এবং এই দেখাটা শিখতে হয়, শিখে নিতে হয় নানাভাবে, অভ্যস্ত হয়ে, অভ্যাস করে, মানে পরিশীলন করে, অনুশীলন করে। অনুশীলনের গুরুত্ব যে কত, তা সংস্কৃতের ছাত্র হিসেবে আমি জানি। এটা সম্পর্কে অনেকেই ভারী চমৎকার সব কথা বলে গেছেন। যেমন ধরুন আচার্য দণ্ডী, যিনি কাব্যাদর্শ বলে যে বইটা লিখেছিলেন, সেখানে
একটা কথা আছে, আমি বাংলা করেই বলছি, যে যাকে আমরা বিদ্যা বলে মনে করি, তত্ত্ববিদ্যা তো প্রকৃষ্ট বিদ্যা, তো সেটাকে রপ্ত করে নিতে হয় নিজের কাছে নিজে পরিশীলিত হয়ে। পরিশীলনকে আমরা আজকাল বলছি সংস্কৃতি, কালচার, কাল্টিভেশন করা। কি কাল্টিভেট করা? নিজেকে। এবং নিজেকে মানে হচ্ছে জগৎ ছাড়া তো আমরা কে কে কিচ্ছু না। তাহলে আমার আমার নিজেকে আমি যখন কর্ষণ করছি, সেটাই তো আমার সংস্কৃতি। আমি নিজেকে কর্ষণ করছি মানে আমি আমার জগৎকেও কর্ষণ করছি, আমার পারিপার্শ্বিককেও আমি কর্ষণ করছি। এবং সেই পারিপার্শ্বিকের সঙ্গে আমরা যেসব সম্পর্কের গ্রন্থিলতায়, গ্রন্থিলতা বলবো না, সম্পর্কের গ্রন্থিতে আমরা পরস্পরের কাছে সংলগ্ন হয়ে আছি, এই গ্রন্থিগুলোকেও তো চিনে নিতে হবে। যত পরিশীলন করব তত চিনব। এবং এই জন্য পরিশীলনের উপর জোর আমাদের সংস্কৃত নন্দন তাত্ত্বিকেরাও দিয়েছেন। এটা আজকে আমার বলার বিষয় না, কিন্তু আমি একটা জিনিস বলি, যে প্রাচ্যই বলুন আর প্রতীচ্যই বলুন, তাদের মধ্যে অনেক স্বাতন্ত্র তো থাকবেই, এটাই খুব স্বাভাবিক। কিন্তু এই স্বাতন্ত্র সত্ত্বেও ওই ভিক্ষার অর্জনে, আগে ভিক্ষার খুব কাছাকাছি শব্দ তো দীক্ষা, তো নিজেকে নিজে দীক্ষিত করে তুলতে হয়। এবং গুরু তো দরকার নিশ্চয়ই, সুকুমারী ভট্টাচার্যের মতো, যিনি সত্যিকারের অর্থেই অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন, বাকিটার বললাম না। তাকে আমি সবসময়ই নমস্কার করি, সব সময় তাকে মনে রাখি। তো আমাদের প্রত্যেকেরই কিন্তু ওই রকম ওই গুরুপুচ্ছিও জানো, এটা কিন্তু আর পাল্টায় না। তত্ত্বের ব্যাপারেও এটা একটু জরুরি শুরুতে, তারপরে আপনার যাত্রা তো আপনারই। গুরু যত মহানই হন, তিনি তো আপনার হয়ে আকাশে উড়াল দিতে পারবেন না, সেটা কেউই পারে না, পারা সম্ভব নয় বলে। তো আমি সাধারণত যেসব বিষয় নিয়ে ভাবতে পছন্দ করি, এটা একদিকে তো আছেনি আচার্য ভরত কিংবা তারও আগে থেকে সংস্কৃত বৈষ্ণব রসতাত্ত্বিক যারা, তাদের হয়ে জগন্নাথ অব্দি, যিনি রসগঙ্গাধর বই লিখেছিলেন, সেইটুকু সেদিকেও আমি একজন জিজ্ঞাসু পড়ুয়া নিশ্চয়। আমার একটা বই কিছুদিন আগে বেরিয়েছিল, ভারতীয় নন্দন তত্ত্ব। সেখানে আমি চেষ্টা করেছি বুঝতে, যে সবাই জানি যে নাট্যশাস্ত্র প্রণেতা ভরতকে দিয়ে শুরু হয়েছে, কিন্তু ভরত তো আকাশ থেকে পড়েননি, তাহলে তো ডায়লগ বা দ্বিবাচনিকতার কোনো মানেই থাকে না। তাহলে তার আগে যে সময়টা সম্পর্কে অধিকাংশ লেখকেরাই নীরব, অর্থাৎ ঋগ্বেদের সময়, বা ঋগ্বেদও তো আকাশ থেকে পড়েনি, তারও আগে দীর্ঘদিন ধরে যে পরম্পরা চলেছে, এই পরম্পরাটাকে একটু খোঁজার চেষ্টা আমার ওই ভারতীয় নন্দন তত্ত্ব বলে যে বইটা, তার মধ্যে নন্দন চিন্তা, তত্ত্ব নয়, ভারতীয় নন্দন চিন্তা বলে যে বইটা, তার মধ্যে করার চেষ্টা করেছি। এটা ধরুন, প্রাচ্যের তাত্ত্বিকেরা যখন পড়ি, আমি তো সংস্কৃতের ছাত্র, আমার একটু সুবিধে হয়েছে, কারণ সংস্কৃত পড়তে গেলে আমার বাংলা অনুবাদ করে পড়তে হয় না, এইটুকু একটা লাভ বলতে পারেন আমার হয়েছে। কিন্তু আমি যখন প্রতীচ্যের সাহিত্য তাত্ত্বিকদের কথা ভেবেছি, কেন ভেবেছি? কারণ সংস্কৃতের পাঠই তো আমাকে শিখিয়েছে যে ভ্রাতরো মনুজা সর্বে স্বদেশ ভুবনত্রয়ম, যে সমস্ত মানুষই আমাদের ভাই এবং বোন। এবং আমার স্বদেশ মানে অনেক দূর বিস্তৃত, এই গোটা পৃথিবী, যে পৃথিবীটা আসলে রয়েছে সৌরমণ্ডলের মধ্যে। সৌরমণ্ডল রয়েছে আমাদের ছায়াপথ নামক যে গ্যালাক্সি, মিল্কি ওয়ে,
তার মধ্যে মিল্কি ওয়েও আছে মহাবিশ্বের মধ্যে, এবং সেই মহাবিশ্ব এখন শুনতে পাই অবজারভেবল যে ইউনিভার্স তার মধ্যে আছে, এর বাইরেও নাকি আছে। সে যাই হোক, এবং সেইখানে আমাদের ভয়েজার 1 যখন যাচ্ছিল নেপচুনের পাশ দিয়ে সৌরমণ্ডল ছাড়িয়ে যাওয়ার জন্য, এবং গেছেও এখন, শেষবারের মতো পৃথিবীর দিকে তার ক্যামেরাটা ঘুরিয়েছিল এবং দেখেছিল চারদিকে কালো অন্ধকারের পটে একটা নীলাভ বিন্দু, পেইল ব্লু ডট। এই নামে কার্ল সাগান, সাধারণ পদার্থ যে মানে মহাকাশ বিজ্ঞানী, দার্শনিকও তাকে বলতে পারি, তার লেখা একটা বই আছে পেইল ব্লু ডট। তো যখন এটা কথা ভাবি তখন মনে হয় যে নিশ্চয়ই, আলবৎ, গোটা পৃথিবীর সব কিছুই আমরা জানতে চাইব। এক জীবনে হয়তো অনেকটাই সম্ভব হয় না, কিন্তু চেষ্টা করতে দোষ কি? তো বলতে পারেন এই চেষ্টা থেকেই আমার মনে হয়েছে যে প্রতীচ্যের চিন্তা গুরু, আমি বলি তাদের, চিন্তা গুরুরা যা করেছেন, এটা যদি আমরা না জানি তাহলে একটা গুড়ায় গলদ আমাদের হয়ে যাবে। আমার কথাটাকে আরেকটু প্রসারিত করার আগে আমি একটা কথা বলি, যেটা আমি অধ্যাপক সুকুমারী ভট্টাচার্যের কাছে শুনেছি। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ছিলেন সুকুমারীদের গুরু। তো তিনি একটি কথা প্রায় বলতেন নাকি, যে দেখো, পাখি যেমন দুটো ডানা ছাড়া উঠতে পারে না, তেমনি আমাদের এই যে বাঙালির সংস্কৃতি, আমাদের বাংলা ভাষা এবং সাহিত্য, তারও দুটো ডানা আছে। একটা ডানা হচ্ছে ইংরেজির মধ্য দিয়ে প্রতীচ্য পৃথিবী, আরেকটা হচ্ছে সংস্কৃতর মধ্য দিয়ে আমাদের যে প্রত্ন ভারতীয় ঐশ্বর্য, সেটা। তার সংকেতটা কি? সংকেত হচ্ছে কোনো কিছুই আমাদের কাছে অগ্রাহ্য নয়। আমরা প্রত্যেকে তো মানুষ, অতএব মানুষের পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই আমাদের, কোনো কিছুই আমাদের থেকে দূর নয়। খ্রিস্টীয় প্রথম শতকে বিখ্যাত লাতিন কবি এবং নাট্যকার টেরেন্স একটা কথা বলেছিলেন, মূল লাতিনটা একটু বলছি। হোমোসুম হুমেনি নীল আমে আলিয়ে নাম পুতো, মানে হচ্ছে মানুষ আমি, মানুষের পৃথিবীতে কোনো কিছুই আমার দূরবর্তী নয়। তাই যদি হবে, তাহলে আমরা যারা সাহিত্যের ছাত্র, দর্শনের ছাত্র অবশ্য অনেক আগেই ওয়েস্টার্ন ফিলোসফি পড়ার সময় সবাইকে নিয়েছেন, কিন্তু যত গোল বাঁধে, আমরা যারা বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী, আমরা যখন একটু আগ্রহ বোধ করি, তখন সব দিক থেকে উদ্ধত তর্জনী হা হা করে ওঠে যে সর্বনাশ হলো। কেন? আমার যদি ফিজিক্স পড়তে গিয়ে আইনস্টাইন ছাড়া না চলে, নিউটন ছাড়া না চলে, আমার যদি জীববিদ্যা পড়তে গিয়ে যদি আমার ইউরোপীয় এবং মার্কিন এবং অন্য দেশের বড় বড় তত্ত্ববিদদের ছাড়া না চলে, রসায়ন বিদ্যা পড়তে গিয়ে যদি না চলে, তাহলে সাহিত্যবিদ্যার ক্ষেত্রে বাধা হবে কোথায়? এ তো ভারী অদ্ভুত কথা, এই কথার তো কোনো মানে হয় না। এই জন্যে শুধু টেরেন্স বলেছেন বলে নয়, মানুষের পৃথিবীতে কোনো কিছুই আমার দূরবর্তী নয়, এটা যেমন সত্যি, সেই সঙ্গে পাশাপাশি এটাও তো সত্যি যে সবকিছুই আমার মানব বিশ্বের যে পরম্পরা তার অঙ্গীভূত। 19 শতকের প্রথমে বিখ্যাত জার্মান দার্শনিক হেগেল বলেছিলেন না, যে ভ্যাজেনিস্ট, ভ্যাজ গ্যাভেজেনিস্ট, জার্মান কথা, মানে হচ্ছে বাংলা করে আমাদের সত্তার নির্যাস হলো আমরা কি ছিলাম, কখন ছিলাম, কোথায় ছিলাম। ছিলাম বেবিলনে, একটু জীবনানন্দ ঘেঁষা কথা বললাম, ছিলাম এশিয়া মাইনরে, ছিলাম গ্রিসে, ছিলাম রোমে, ছিলাম ইংল্যান্ডে, ছিলাম ফ্রান্সে, ছিলাম সর্বত্র। এবং আমি অবশ্যই ছিলাম আমার ভারতবর্ষের প্রত্ন অতীতে, ছিলাম আমার বঙ্গীয় জীবনের উৎসমূলে, এবং সব কিছু আমি বুঝি আর না বুঝি
আমারও শুনিতে রয়েছে ধ্বনিতে তারই বিচিত্র সুর, রবীন্দ্রনাথ। তো সেই জন্যে যতটা পারি একটু আত্মীকরণ করে নেওয়ার চেষ্টা করি, তাহলে তত্ত্ব বিশ্বে, বিশ্ব পরিক্রমায় সার্থক হতে পারে সেই যে নিজেকে তৈরি করে নিয়েছে ওই পরিক্রমার জন্য, তৈরি করে নিয়েছে যে মানব বিশ্বে যা কিছু আছে সবকিছুই তার আত্মার আত্মীয়, এই ভেবে, এই বিশ্বাস থেকে ওই তাৎপর্য প্রতীতি যে বলেছি, ওই তাৎপর্য প্রতীতির খুঁজে মানব বিশ্ব পরিক্রমায় বেরিয়ে পড়া। আমিও আমার মতো করে ক্ষীণ চেষ্টা একটা করেছি। কেন করেছি? কারণ আমার বাংলা ভাষার বিখ্যাত সব বয়ান পড়তে গিয়ে, আমি যেটাকে পাঠকৃতি বলি, টেক্সট বয়ান বা পাঠকৃতি, সেটা পড়তে গিয়ে আমার মনে হয়েছে যে আমার যদি তাৎপর্য বুঝতে হয় তাহলে তো আমাকে শিখতে হবে বিনির্মাণ কাকে বলে। বিনির্মাণ মানে কিন্তু ধ্বংস নয়, বিনির্মাণ মানে হচ্ছে নতুন করে সৃষ্টি, পুনর্নির্মাণ। তো পুনর্নির্মাণ তো তখনই করতে পারবো যখন যা কিছু আমার যথাপ্রাপ্ত, ইংরেজিতে বলে গিভেন, যা কিছু নিয়ে আমি আমি পাচ্ছি, যে কিছু আমি পেয়েছি, আমার পরম্পরা থেকে পেয়েছি, মানব পরম্পরা থেকে পেয়েছি, তাকে একটু নেড়ে চেড়ে দেখে কিভাবে সেটা তৈরি হলো সেটাকে বোঝা। তো বলতে পারেন এটা একটা নির্মিতি, এটা কনস্ট্রাকশন তো আমার কাছে এসেছে। তার মধ্যে কি নেই? সাহিত্য, নন্দন, দর্শন, সমাজতত্ত্ব, ইতিহাস, পরিসরবোধ সব আছে, আছে সবকিছুর নির্যাস নিয়ে। তো সেটাকে বুঝতে গেলে আমাকে তো প্রণালীবদ্ধ চিন্তা দিয়ে যেতে হবে। আমাকে জানতে হবে এই সময়ের রাজনীতিকেই বা আমি কি করে বুঝবো, এই সময়ে রাজনীতির ভাঙ্গনকে আমি কি করে বুঝবো, এই সময়ে ইতিহাসের রুদ্ধতা কি করে বুঝবো, আর ইতিহাস অতিযায়িতা, ইতিহাস অতিক্রম করার প্রবণতাকেই বা আমি কিভাবে শনাক্ত করব। তো এই খুঁজে বেরিয়ে আমি বলতে পারি যে খুব লাভবান হয়েছি, এবং এটাও বুঝেছি শেষ নাহি যে, শেষ কথা কি বলবে। ফলে ল্যাতিন ভাষায় যে আছে না একটি কথা, কনজুমেটাম এস্ট, মানে আপনি একটু যদি ফার্সিতে যান তাহলে বলবেন তামাম শুদ্ধ, অর্থাৎ সব শেষ হয়ে গেল। শেষ নাহি যে, শেষ কথা কে বলবে। নতুন নতুন আরম্ভ আছে শুধু। আজকে আপনি যে বইটা পড়ে রাখলেন, তো তিনি যিনি হন, যে লেখক, যে কবি, শেষ করার পরে মনে হবে যেখানে আপনি ভেবেছেন শেষ, সেটা তো আপাত সমাপ্তি। তার মানে এটা একটা নতুন আরম্ভের সূচনা বিন্দু, যেটা জাক দেরিদার সেই প্রথম বই অফ গ্রামাটোলজির বিখ্যাত ইংরেজি অনুবাদক এবং ভূমিকা লেখিকা আমাদের বাঙালিনী গায়ত্রী স্পিবক চক্রবর্তী শতাধিক পৃষ্ঠাব্যাপ্ত ভূমিকার শেষ দিকে একেবারে বলেছিলেন, ইচ টেক্সট ইজ এ প্রিফেস টু দ্য নেক্সট। অর্থাৎ প্রতিটি বয়ানই পরবর্তী কোনো বয়ানের সূচনা বিন্দু। এবং এই জন্যে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে নিরন্তর অধ্যবসায়ে মগ্ন থাকতে হবে, নিরন্তর পড়ে যেতে হবে, নিরন্তর বুঝার চেষ্টা করতে হবে, নিরন্তর সঞ্চারিত হতে হবে মানব পরিসর জুড়ে, মানবের সময় জুড়ে, যে পরিধি, যে মহাপরিধি ব্যাপ্ত হয়ে আছে, সেই পরিধির তাৎপর্য বোঝার জন্য। এই জন্যে আমি যখন একটু খুঁজতে শুরু করলাম, ব্যক্তিগতভাবে বলছি, তখন প্রথম আমার দৃষ্টি আকর্ষণ করেছিলেন রুশ সাহিত্যতাত্ত্বিক, বিশ শতকের সম্ভবত অন্যতম সেরা সাহিত্য উপন্যাস তাত্ত্বিক বটে, আখ্যান তাত্ত্বিক, মিখাইল মিখাইলোভিচ বাখতিন। তো বাখতিনের ভেতরে ঢুকতে গিয়ে আমি বুঁদ হয়ে পড়লাম একেবারে, শুধু ডায়লগ তত্ত্বের জন্য না,
আজকের এই পৃথিবীতে যখন আমাদের তথাকথিত রাষ্ট্রীয় অভিভাবকেরা বিভিন্ন দেশে, শুধু আমাদের দেশ, একটা অত্যন্ত ভয়ঙ্কর তত্ত্ব আমাদের কাছে এনেছেন, সোশিয়াল ডিস্টেন্সিং। যদি বাঁচতে চাও সামাজিক দূরত্ব তৈরি করো। আমি ঘোর আপত্তি করি, তার প্রকাশ্যে তার বিরুদ্ধে আপত্তি জানিয়েছি। মূল কথা হচ্ছে যে বিষ বীজাণু যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, তা থেকে যদি বাঁচতে চান এবং অন্যদেরও বাঁচাতে চান, তাহলে ফিজিক্যাল ডিস্টেন্সিং করুন। একজন আরেকজনের সঙ্গে একটা শারীরিক দূরত্ব রচনা করুন। সামাজিক দূরত্ব রচনা করতে যাবেন কেন? সামাজিক দূরত্ব রচনা করলে সমাজকেই যদি আমরা নস্যাৎ করে দিই, তাহলে আজকের এই তত্ত্ব বিশ্বের পাঠ কিসের জন্য হচ্ছে? আমরা পড়িই বা কেন? বেঁচেই বা আছে কেন? বেঁচে থাকার মানেই তো হচ্ছে পরস্পরের সংলগ্ন থাকা। বাখতিন শিখিয়েছেন বলে নয়, এটা তো আমাদের জীবনের মর্ম বাণী হওয়া উচিত, যে আমরা কেউ একাকী স্বয়ংসম্পূর্ণ নই, আমরা প্রত্যেকে প্রত্যেকের সহযোগী সত্তা। এই কথাগুলো না উড়ে এভরি বিইং ইজ এ কো বিইং। আমি তো রুশ জানি না, কিন্তু ইংরেজি ভাষায় তো অনুবাদ সব পড়তে হয় অন্যদের মতো আমারও। তো আমি তো এটাই তো জেনেছি, এটা আমি মহাবাক্য বলে মনে করি। বেদান্তর যেমন ব্রহ্ম ব্রহ্ম সর্বং খল্লিদং ব্রহ্ম একটা মহাবাক্য বলে স্বীকৃত, ঠিক তেমনি বাক্তিনের এই মহাবাক্য, এভরি বিইং ইজ এ কো বিইং। প্রত্যেক সত্তাই প্রত্যেকের সহযোগী সত্তা, এবং আমরা প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে যুক্ত আছি। বিইং ইজ সাইমালটেনিটি, তার আর একটা বিখ্যাত কথা। সত্তা মানে সমান্তরালতার প্রত্যয়। এই যে আমি আছি, কথা বলছি, আপনাদের কাউকে তো দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা তো আছেন, যে কজনই আছেন, আছেন তো, অন্তত অরিন্দ্রজিৎ তো আছে। তাহলে আমি তো বলছি কাউকে না কাউকে, তার মানে কি ডায়ালগ একটা তৈরি হচ্ছে তো আপনাদের সঙ্গে। এই দ্বিবাচনিক বাচনিকতাই তো আমাদের জীবনের একেবারে মর্মবাণী, আমাদের সত্তার, আমাদের অস্তিত্বের, আমাদের সমাজের, আমাদের সভ্যতার মর্মবাণী। অতএব সোশিয়াল ডিস্টেন্সিং নয় তো ফিজিক্যাল ডিস্টেন্সিং আমরা করছি। বীজাণুর সাধ্য কি সেটা থেকে আমাদের সরিয়ে আনে? তো বাকতিন পড়তে পড়তে গিয়ে আমার নানা বিষয়ে মাথায় এলো, বিশেষ করে প্রতাপের তত্ত্ব, আধিপত্যবাদ, হেজিমনি। এবং সেই সূত্রে একটু পিছিয়ে গিয়ে 30 দশকের শেষে আন্তনিও গ্রামসির কাছেও যাওয়া গেল। তো আন্তনি গ্রামসিও পড়তে গেলে আপনাকে তো মার্ক্সবাদে যে ঢুকতেই হবে। তাহলে হঠাৎ করে গ্রামসি কি পড়বেন? তার মানে মেইডিসি করে পড়লেও আপনাকে কার্ল মার্কসের কথা জানতে হবে, আপনাকে ফ্রেডরিক এঙ্গেলসের কথা জানতে হবে, আপনার ভ্লাদিমির ইলিচ লেনিনের কথা জানতে হবে। যতই নিন্দিত হন ইদানিং, তবু আপনার জোসেফ স্টেলিনের কথাও জানতে হবে, মাও সেতুং এর কথা অল্প বিস্তর জানতে হবে। যদি পারেন তো চে গুয়েভারার কথাও জানুন, ফিডেল কাস্ট্রোর কথাও জানুন। এবং যারা মার্ক্সীয় সাহিত্য তত্ত্ব এবং সংস্কৃতি তত্ত্ব নিয়ে কাজ করেছেন অনেকে, গিয়র্গ লুকাচ 20 এবং 30 দশকে, 20 শতকের তিনি কাজ করেছেন। ইংল্যান্ডের রেমন্ড উইলিয়ামস এবং তার সুযোগ্য শিষ্য টেডি ইগলটন এখনো জীবিত তাদের মধ্যে, এবং তাদের কাছাকাছি টেডি ইগলটনের একটু আগে লুই আলথুজের, ফ্রান্সের, তার বইও তো পড়তে হবে। এইভাবে পড়াই আপনাকে দেখিয়ে দেবে যে আপনি কোন কোন পথ থেকে কোন পথান্তরে যাবেন। এটা আপনি নিজে থেকেই বুঝতে পারবেন, এটা বলে দেওয়ার দরকার হয় না। আমিও ঠিক তেমনি বলতে পারেন গেলাম মিশেল ফুকোর কাছে, কিন্তু মিশেল ফুকো বুঝতে গেলে তো আমাকে স্ট্রাকচারালিজম, যাকে আমি বলি আকরণবাদ, তারও তো একটু হদিশ পেতে হবে। তো সেই জন্য আমাকে খানিকটা ভাষা বিজ্ঞানের দিকেও যেতে হলো। অর্থাৎ যে 1915 সালেই যার মৃত্যু হয়েছে, সেই সসিওর, ফার্দিনান্দো সসিওর, যিনি পৃথিবীকে প্রথম পৃথিবীর মানুষকে ভাষা বিজ্ঞানের সূত্রে স্ট্রাকচারের কথা বলেছেন, যেটাকে আমি আজকাল কাঠামো না বলে আকরণ বলা পছন্দ করি। তারপরে তার প্রভাবে কি করে ক্লদ লেভি স্ট্রাউস, এক বিখ্যাত নৃতাত্ত্বিক, অ্যানথ্রোপোলজিস্ট, যিনি ফোকলোরেরও একটা মানে আমাদের লোককথারও একটা নতুন দিগন্ত খুলে দিয়েছেন আলোচনায়, বিশ্লেষণে। তার কাছে যেতে হবে খানিকটা। তার লেখা স্ট্রাকচারাল অ্যানথ্রোপোলজি, অনেক বেশ কটা বই আছে,
তার মধ্যে পেঙ্গুইন থেকে বেরিয়েছে 2 খণ্ডের স্ট্রাকচারাল অ্যানথ্রোপোলজি, সেটাও একটুখানি পড়তে হবে বটে। হ্যাঁ, ফাঁকিবাজির কোনো জায়গা নেই, বিস্তর পড়তে হবে, সময় করে পড়তে হবে বটে। বলতে পারেন পড়তে পড়তে বুঁদ হয়ে যেতে হবে আপনাকে। তো মিশেল ফুকোর কাছে আসা গেল তার ম্যাডনেস এন্ড সিভিলাইজেশন পড়ার জন্য, তার ডিসিপ্লিন এন্ড পানিশ পড়ার জন্য, তার যে ইন্টারভিউ মানে সাক্ষাৎকার দিয়ে তৈরি যে বইটা পাওয়ার স্ল্যাশ নলেজ সেটা, তারপর তার জীবনের যে বই 3 খণ্ডের পরে আর লিখতে পারলেন না, 6 খণ্ডে লেখার কথা ছিল, হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি, সেটা পড়তে হবে। পড়তে হবে দ্য আর্কিওলজি অফ নলেজ মানে জ্ঞানের প্রত্নতত্ত্ব, এটা পড়তে হবে। ওরে নির্যাসটুকু না না, এতে কেউ পণ্ডিত হলো কি না হলো সেটা ইম্পর্টেন্ট না, নির্যাস নিতে পারছে কিনা, তাৎপর্য প্রতীতির সন্ধান পাচ্ছে কিনা, সেইটাই বড় কথা। তো সেটার পরে আপনি স্বতঃস্ফূর্ত ভাবে আপনাকে আসতেই হবে রুলাবার্তের কাছে, যিনি পোস্ট স্ট্রাকচারালিজমের, প্রথম স্ট্রাকচারালিজমে ছিলেন, আকরণবাদে ছিলেন, তারপর আকরণ উত্তরবাদে চলে এলেন। ওই সময়টা ফ্রান্সের বড় সুদিন। তার কিছুদিন আগে জা পল সাত্র এসেছেন, এবং মিশেল ফুকো যখন এই পৃথিবীতে আছেন তখন জা পল সাত্র জীবিত। জা পল সাত্রর পড়তে হবে আপনার, লিখবো কার জন্যে, হোয়াই রাইট, 4টে প্রবন্ধ নিয়ে বই যে আছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে হোয়াই রাইট, লিখবো কেন। তো এটা সত্য বলতে পারি, পড়বো কেন, এটার উত্তরও আমরা আমাদের মতন করে সন্ধান করতে পারি। ফর হুম, ফর হুম রাইট, কাদের জন্য লিখবো, কাদের জন্য পড়বো। সংস্কৃত অবশ্য আমাদের শিখিয়েছে শান্ত সুখায়, দিদি এটা খুব পছন্দ করতেন, সুকুমারী দিদি কতবার যে বলতেন, কত চিঠিতে যে আমাকে বলেছেন, আমার আমাকে আমি যাতে কখনো ক্লান্ত না হই চিন্তার রাজ্যে, এটার জন্য শান্ত সুখায়, আপন অন্তরের সুখের জন্য। কিন্তু এই সুখ একটু অন্য ধরনের সুখ, এটাকে বলা উচিত আনন্দ। যে আনন্দের আরেকটা সন্ধান দ্য প্লেজার অফ দ্য টেক্সট বইতে রুলাবার্থ আমাদের দিয়েছেন। তার পাশাপাশি সময়ে বিনির্মাণবাদের প্রবক্তা চাক দেরিদা, যার প্রসঙ্গে আমি একটু বললাম এই মাত্র, অজস্র বই লিখে গেছেন এবং খুব জটিল তিনি, তো পড়তে হবে বই কি। তারপরে এই 20 শতকেরই 70-এর দশককে যিনি আলোকিত করেছেন, 80-র দশককেও, জা বদ্রিলার, তার বইও পড়তে হবে। এবং তাদের সময়ে কাছাকাছি সময় আরো অনেকে আছেন, কত নাম বলবো, নাম বলাটা আমার অভিপ্রেত নয়। এখন যেমন সবাই যাকে আগামম্যান খুব পছন্দ করেন, একদম এরা হচ্ছেন গিয়ে সে গ্রেট যে আপনার 60s and 70s-এর যে বিখ্যাত ফরাসি তত্ত্ববিদ, তাদের থেকে বাইরে আগামম্যান, তার লেখা একটু অন্য ধরনের, পড়তে হবে বই কি। মানে পড়ার কোনো শেষ নেই, ভাবনারও কোনো শেষ নেই। চেতনা যদি অনন্ত হয়, আপনার পড়া শেষ হবে কিভাবে, আপনার খোঁজ তো শেষ হবে না। তাই তত্ত্ববিশ্ব মানে যে খোঁজ নিরন্তর শুধু পুনরাবৃত্ত হয়, নিরন্তর যার পরিধি বেড়ে যায়। এবং এইভাবেই আপনাকে আপনার মতো করে, আমি কয়েকটা নাম বললাম, অনেকে নাম বললামও না বটে, কত বলবো, কিন্তু আপনাকে আপনার খোঁজটাকে আপনাই আপনাকেই খুঁজে নিতে হবে, খোঁজটাও তো খোঁজা দরকার। এবং তত্ত্ববিশ্ব আপনাকে একটা সন্ধানী মানুষে রূপান্তরিত করবে, করবেই। এই জন্যই তো তত্ত্ববিশ্ব পরীক্ষা। কিভাবে খুঁজবো, একদম একটু আগে বলছিলাম না, কি খুঁজবো, কিভাবে খুঁজবো, নিশ্চয় গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ সম্ভবত কেন খুঁজবো, কি পাওয়ার জন্য, শান্ত সুখায়। আরো উত্তর অবশ্য আছে, সংস্কৃত সাহিত্য তাত্ত্বিকদের মধ্যেও আছে, আর দার্শনিকরা তো আছেনই, তারা আরো কত রকম কথা বলতে পারবে। আমার মনে হয় যে আমরা আসলে নিজেকে বোঝার জন্য, নিজের সূত্রে, নিজের ভেতরে যে পৃথিবী আছে, নিজের বাইরে যে পৃথিবী আছে,
এই দুয়ের মধ্যে সমন্বয় সম্ভব কিনা সেটা বোঝার জন্য বাইরে থেকে ভেতরে দেখবো কখনো, আর কখনো ভেতর থেকে বাইরের দিকে তাকাবো। তাকাবো, কিন্তু শুধু তাকাবো না, দেখার চেষ্টাও করব। তাকানো আর দেখার মধ্যে তফাৎটা বোঝার চেষ্টা করব প্রতিনিয়ত। এই জন্যই তো তত্ত্ব বিশ্ব পরিক্রমা। অর্থাৎ জীবন যতদিন আছে আমাদের, ততদিন এই খোঁজটাও আছে, থাকবেই। এবং এই প্রত্যয় আমাদের অর্জন করে নিতে হবে, শুধু পুনরাবৃত্তি করার জন্য নয়। প্রত্যয়কে মনের গভীরে অর্জন করে নিতে হয়। কিভাবে? ওই নিরবচ্ছিন্ন খুঁজের মধ্য দিয়ে। খুঁজছি, খেপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর, খোঁজার শেষ হয় না। একটা সময় জীবন ফুরিয়ে যায়, খোঁজা চলতেই থাকে। একটা ভারী সুন্দর কথা আমার মনে পড়লো, মিখাইল বাখতিনের, আমার খুব প্রিয় উচ্চারণ সেটা। তার স্পিচ জনস এন্ড আদার লেট এসেইজ বলে একটা বই আছে, সেখানে আপনারা পাবেন। সেখানে কথাটা হচ্ছে, দেয়ার ইজ নাইদার এ ফার্স্ট ওয়ার্ড নট এ লাস্ট ওয়ার্ড ইন দ্য ডায়ালগ। দ্বিবাচনিকতার মধ্যে, দ্বিরালাপের মধ্যে কোনো প্রথম শব্দও নেই, কোনো শেষ শব্দও নেই, মানে কোনো সেই অর্থে কোনো আরম্ভও নেই, কোনো শেষও নেই। এবং তারপরে কিছু কথা, কিছু শব্দ বাক্যের পরে তিনি লিখেছেন যে একদিন, আমি বাংলা করেই বলছি, একদিন সব কিছুই ফিরে আসে উৎসে। কেন উৎসে আসে? উৎস যা, মোহানাও তাই। মোহানা কিসের জন্য? মোহানায় পৌঁছে, বা অন্তত আপাত মোহানায় পৌঁছে আমরা যেন সবাই ফিরে তাকাতে পারি, যে পথ দিয়ে এলাম, যে অববাহিকা পেরিয়ে এলাম, সেই অববাহিকার পানে তাকাতে পারি। এবং তাকাতে তাকাতে যে উৎসের কথা হয়তো আমরা জানি না, অনুমান করতে পারি এখন সেই সম্ভাব্য উৎসের দিকে, তখন আমাদের অজান্তেই হয়তো উৎসের সঙ্গে মোহানার এক আশ্চর্য সেতু তৈরি হয়ে যায়। এই সেতু যখন তৈরি হয়, তখন আমাদের মনে হয়, আমার একটা অন্য কথা মনে পড়লো, কিন্তু হয়তো অন্যরকম তাৎপর্য আছে তার। কি মনে পড়লো জানেন? দান্তের ডিভাইনা কমেডিয়ার যে হেল, তার ষষ্ঠ অধ্যায়ের শুরুতে একটা কথা আছে, নরকের তোরণে নাকি লেখা থাকে, অ্যাবান্ডন অল হোপ ই হু এন্টার হিয়ার। মধুসূদন সেটা বাংলা করেছিলেন, তেজি আশা হে প্রবেশী, প্রবেশ হয়ে দেশে। কিন্তু না, এর মধ্যে কোনো নৈর্থক ব্যাপার নেই। আমার তো মনে হচ্ছে, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে কথাটা আমার মনে এলো, এর মধ্যে হয়তো একটা সংকেত আছে। আমরা প্রবেশ করব যে নতুন দেশে, তাৎপর্য প্রতীতির দেশে, কি আশা ত্যাগ করব? কোনো কিছু নগদ বিদায়ের আশা ত্যাগ করব। নগদ বিদায় নেই তত্ত্ব বিশ্ব পরিক্রমা। সারা জীবনের শেষে, পরিক্রমা শেষ হয়তো দেখবেন যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, কিন্তু কোথা থেকে আরেকটা শব্দ দেখবেন, কিছু বাক্য আপনাকে উদ্দীপিত করছে, যে যদিও ঠাঁই নাই, ঠাঁই নাই সোনারে তরী। কথাটা তো এই, আমারই সোনার ধানে গিয়েছে বলি। সেই সোনার ধান তো আমরাই বপন করেছিলাম কখনো, আমরাই তার কৃষক। যা ছিলাম তাই আছি, এবং তাই থাকবো কৃষক হিসেবে। এবং যত বেশি কর্ষণ, ততই তো সম্ভাবনার বিস্তার। তো এই কথা, এর আমার আলাপের কোনো ভরতবাক্য হয় না, তো একটা জায়গায় তো থামতেই হয়। তো আমি আপাতত এইখানেই থামছি, এই জেনে
যে এটা একটা আপাত সমাপ্তি মাত্র। এবং আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাউকে দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু আমি ডায়লগে বিশ্বাসী, দ্বিবাচনিকতায় বিশ্বাসী। অতএব ভরসা করি কোথাও না কোথাও একটা সেতু হয়তো বা রচিত হয়েছে। ইন্দ্রজিৎ এবং তার এই অবগাহনের বন্ধুদের আরেকবার ধন্যবাদ। আমি আমি জানি না যে আমি কি কথা বলবো। আমার একটা কথা এখানে শুধু মনে হচ্ছে যে স্যারের এই আলোচনা যথার্থ অর্থেই কিন্তু তত্ত্ব বিশ্বের আকাশ দর্শন বলা যায়। আমার মনে হচ্ছিল যে একটি প্রকাণ্ড ডানার চিল, আহ, তিনি 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 তার উড়ান আরম্ভ করেছেন অনেক ওজনদার ওজনদার ভারকে বহন করে, যাকে আমরা তত্ত্ব বলতে পারি। এবং আকাশের যে জায়গায় গিয়ে গিয়ে সেই ভার লঘু হয়, সেই ভার লঘু করে আহ, আমাদের মতো যারা 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 তত্ত্বের, আমি আগেই সে কথা স্যারকে বলছিলাম যে যারা হয়তো বইমেলায় গিয়ে একটি গল্পের বই সংগ্রহ করে, কবিতার বই সংগ্রহ করে, কিন্তু তত্ত্বকে দূরে দূরে রাখতে চায়, থাকতে চায়, তাদের সেই ভারকে আকাশের সেই স্তরে গিয়ে সেই ভার লঘু করে তিনি ছড়িয়ে দিচ্ছেন একের পর এক সেই প্রগাঢ় জ্ঞানের মাত্রাকে। আমার মনে হয় যে যে জায়গাটা আজকে স্যার তার কথার ভেতর দিয়ে বেঁধে দিলেন, আমরা 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 এই উড়ানকে, আমি আমি আগেও বিজ্ঞাপনে বলেছি যে জুলাই আগস্ট হয়তো আমাদের সিরিজ বক্তৃতার যে পর্ব তা অতিক্রম করে যেতে পারে, এবং এবং আমাদের আমাদের যখন এই তত্ত্ববিশ্ব পরিক্রমা শেষ হবে, তখন পাঠকের জন্য এবং শ্রোতার জন্য আরো অনেক চমক অপেক্ষা করছে। আমি 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 এবং এবং সেটা সেটা আমি আমি প্রথমেই যখন এই এই পর্ব সূচনার সময় বলেছিলাম যে তত্ত্ববিশ্ব পরিক্রমা শুধুমাত্র কিন্তু একটা একটা সিরিজ বক্তৃতা নয়। আমরা এর ভেতর দিয়ে এই তত্ত্ববিশ্ব পরিক্রমা নিয়ে এযাবৎকাল যে সমস্ত মনীষীরা কাজ করে গেছেন, তপোধীর ভট্টাচার্য, তার গুরু সুকুমারী ভট্টাচার্য, তার গুরু সুনীতি 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 বাবু, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আমরা আমরা তাদেরকেও কিন্তু স্মরণ করছি এখানে। ফলত আমার মনে হয় যে অবগাহন সাহিত্য পত্রিকার শুধু নয়, এবং অবগাহনের যারা পাঠক আছেন, শ্রোতা আছেন, তাদেরও একটা বড় দায়িত্বের জায়গা এখানে রয়েছে। যে এই, হ্যাঁ, কৃষ্ণপ্রিয়তা বলছেন দ্য বেস্ট লেকচার অফ দ্য ইয়ার। সত্যি করে আমি 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 একমত, আমি একমত। এখানে অনেক দর্শক আছেন যারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আপনার ক্লাসের সুযোগ হয়েছিল। এবং এবং আরেকজন লিখেছেন, আরেকজন স্যার হয়তো সেটা লক্ষ্য করেছেন যে গ্রামসি নিয়ে ভালো বই বাংলায় নেই, আপনি যদি কলম ধরেন তাহলে আমরা উপকৃত। চেষ্টা করব। তো স্যার, আমাদের আগামী 4 তারিখ বেদ নিয়ে আলোচনা আছে। তো কিন্তু কিন্তু অবগাহনের পাঠকের কাছে আরেকটিও আমি জানিয়ে রাখি যে স্যার লেখার কাজে কিছুটা ব্যস্ত থাকবেন। তো এই আমরা 1 মাস আমাকে একটু ব্যস্ত থাকতেই হবে, কিছু করার নেই। আমরা 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 স্যারকে অবশ্যই অবশ্যই স্যার, আমরা আমরা স্যারকে আবারও আনছি আমাদের মানে কিছু বক্তৃতা পর্ব, যেটা সংস্কৃত সাহিত্য ও দর্শন কেন্দ্রিক যে সমস্ত তত্ত্বের জায়গা ও আলোচনা রয়েছে, সেগুলো আমরা অতিক্রম করে আমরা আবার স্যারের কাছে আসব, এবং স্যারকে আবারও আমরা অবগাহনে আনতে পারবো এই আশা, এই, আচ্ছা, হ্যাঁ, এখানে ধন্যবাদ জানাচ্ছেন। স্যার বলেছেন যে উনি 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 এই পরিকল্পনা নেবেন।
আচ্ছা, এখানে আরেকজন বাংলাদেশ থেকে বলছেন যে চট্টগ্রাম থেকে দেখছি, স্যারকে প্রণাম। এ জিল্লুর নাকি কে? হ্যাঁ, জিকো বড়ুয়া লেখা রয়েছে। বুঝেছি। তো, স্যার স্যার আমি ঠিক আমি আছে। বলছিলাম যে হ্যাঁ, একটা একটা প্রশ্ন এখানে রয়েছে, সেটা কি আমরা একটু একটু আরেকটু মানে 10-15 মিনিট সময় একটু আপনাকে আমি ধরে রাখছি স্যার। সেটা হলো যে প্রশ্নটা কি? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে তত্ত্ব কি আসলে বিশেষ নিজের সঙ্গে সামান্য বিশ্বের যোগ? ভালো প্রশ্ন। মনে হচ্ছে যিনি প্রশ্ন করেছেন সামান্য শব্দের প্রয়োগে মনে হচ্ছে তিনি দর্শনের ছাত্র। হ্যাঁ, 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 সামান্য এবং বিশেষ এর মধ্যে ন্যায় দর্শনের একটু অনেক আগে পাঠ নিয়েছিলাম, আমার একটু এই সামান্য ঈষৎ ধারণা আছে। তো হ্যাঁ, এটার গত সঙ্গে 11 সামান্য বিশ্বের যুগই বটে। এবং সংযোগের সংযোগের সংযোগ শব্দটা দুদিন কোট, সংযোগের যে কত প্রকরণ সেটাকেই আমাদের সামনে উন্মোচিত করে দেখায় তত্ত্ব বিশ্ব। এক একজন এক এক ভাবে দেখেন এবং দেখান, মূল কথা হচ্ছে কিন্তু সংযোগ। আর সংযোগ যদি না হয় তাহলে তো সব বৃথা, তত্ত্ব তো কোনো কাজে লাগলো না। আর সংযোগ হওয়ার পরেই আসবে প্রয়োগের প্রশ্ন, এবং সংযোগ হওয়ার পরেই আসবে তাৎপর্য প্রতীতির প্রশ্ন। সুতরাং সংযোগটা একেবারে প্রাথমিক কথা, এবং সেই সংযোগটা কিন্তু কোনো উইদিন কোর্ট বিশেষের সঙ্গে নয়, সংযোগ হচ্ছে সামান্যের সঙ্গে। আপাতত এই পর্যন্ত থাক, পরে আরো বিস্তারিত বলার চেষ্টা। হ্যাঁ স্যার, স্যার আর একটা প্রশ্ন আছে। কৃষ্ণপ্রিয়দা এই প্রশ্নটা আবারও আমি মানে যেহেতু অনেক কমেন্ট ছিল পেরিয়ে গেছিলাম। তত্ত্ব আগে না বিশ্ব আগে, আমরা কিভাবে কাকে দেখবো, কে আগে কে? কৃষ্ণপ্রিয়দা বলেছে এক লাইন বললেই হবে। এক লাইন বললেই হবে? তাহলে আমি একটা ঠাট্টার মতো করে বলি যে তোমার ডিম আগে না পাখি আগে, বলো? মুরগি আগে? কৃষ্ণপ্রিয়, ডিম আগে না পাখিটা আগে, মুরগিটা আগে? এটার উত্তরটা তুমি তো জানোই। সুতরাং আর কি, বিশ্ব আছে বলেই তত্ত্ব আছে। তত্ত্বের জন্য বিশ্ব তৈরি হয়নি, বিশ্বের জন্য তৈরি হয়েছে তত্ত্ব। এবং বিশ্বটা অতি অবশ্যই মানব বিশ্ব, এবং সেই মানব বিশ্ব নিসর্গ বিশ্বেরই অন্তর্ভুক্ত। যে নিসর্গের তুমি খুব ভক্ত হে কৃষ্ণপ্রিয়। হ্যাঁ, অবশ্যই। সুতরাং এটা আমরা এইরকমই। হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা ইতি হ কৃষ্ণপ্রিয়দাকে আস, ইহা এইরূপই। ইতি হ আস, ইহা এইরূপ। আচ্ছা, তাহলে স্যার আজকে আজকে এখানেই শেষ করছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমাদের হ্যাঁ ঠিক আছে। সবাই ভালো হ্যাঁ থাকুন। ঠিক আছে হ্যাঁ অরিন্দ্রজিৎ, হ্যাঁ আমি বেরোলাম।